কাজ শুরুর এক যুগ পর চালু বিআরটি লেনে বাস চলাচল। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন করলেন উপদেষ্টা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বিমানবন্দরে লালগালিচা অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা। দুপুরে আনুষ্ঠানিক বৈঠক। আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনা খবর নাকচ করল পিডিবি। চেয়ারম্যান বলছেন প্রস্তুতি চলছে। অভিযুক্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে, দাবি ক্যাবের। এবং আর্থিক অনুদানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন ধনকুবেররা, খবর সিএনএনের। মানহানির মামলায় এবিসি নিউজের সঙ্গে $1.5 কোটি সমঝোতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কাজ শুরুর প্রায় 1 যুগ পর চালু হলো বিআরটিএ লেনে সড়ক পরিবহন কর্পোরেশনের এসি বাস চলাচল। সকালে গাজীপুরের শিববাড়িতে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফয়জুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, শিববাড়ি থেকে বিআরটিসির 10টি এসি বাস ছাড়াও বিমানবন্দর পর্যন্ত চলবে ছোট বাহন। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষের আশা প্রকাশ করেন তিনি। এর আগে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু করা হয় 4 জোড়া নতুন কমিউটার ট্রেন। নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। আর উপদেষ্টা জানান, আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু হবে। বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন। 4 দিনে বাংলাদেশ সফরে এলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শনিবার রাত 10:30টার পর তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাঁকে লালগালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর 2 দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। শনিবার রাত 10:30টার পর ঢাকায় অবতরণ করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথি প্রেসিডেন্টকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনারে স্বাগত জানান প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। লালগালিচায় অভ্যর্থনায় বাংলাদেশ সম্মান জানায় পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধানকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, 4 দিনের এই সফরে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসাবিহীন ভ্রমণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন আয়োজনে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া তারা ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়টি নিয়ে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। রোববার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করবেন। পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন 2 দেশের প্রতিনিধি দল। বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস হোর্তা। এরপর 2 শীর্ষ নেতার উপস্থিতিতে সই হবে কূটনৈতিক দলিল। সফরের 3য় দিন বিজয় দিবসে প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। অংশ নেবেন বাংলাদেশের 54তম বিজয় দিবসের বিভিন্ন আয়োজনেও। প্রেসিডেন্ট হোর্তা 17 ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIIS অডিটোরিয়ামে দ্য চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক থিমের ওপর বক্তব্য দেবেন। পরে তিনি বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়েও বৈঠক করবেন।
ওই দিন বিকেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট হোর্তার। আলতাফ হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সম্প্রতি দাম সহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ারম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাত্র। এদিকে আদানিকে বাড়তি সুবিধা দেয়া কর্মকর্তারা এখনও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ক্যাবের। মহির মারুফের প্রতিবেদনে বিস্তারিত। এ যেন নিজের মর্জি মাফিক দাম নির্ধারণ। 1 টাকা কিংবা 2 টাকা নয়, বাংলাদেশের কাছে 2022-23 অর্থ বছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 টাকার কমে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে 14 টাকা 2 পয়সায়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2023-24 অর্থ বছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি 12 টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে 27% বেশি। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য 63%। অসময়ে চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কে টানপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে। পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, তবে চলছে প্রস্তুতি। আমরাও আমাদের নিজস্বভাবে আমরা পিপিএ গুলো স্টাডি করতেছি, কারণ তাদের সাথে কথা বলতে গেলে বা অফিসিয়াল কোনো প্রস্তাবনা দিতে গেলে আমাদেরকে বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যায়। অ্যাকোমোডেট করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন, তাদের অনেকেই এখনো রয়েছেন বহাল তবিয়তে। তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আদানি কাছ থেকে আমরা ন্যায্য যৌক্তিক মূল্য ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ডবল দামে কিনছি। আদানিকে এভাবে লাভবান করেছে, তারাই যে সরকারের মধ্যে নেই বা তারাই যে বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছে না, সেটা এই 3 মাসের কর্মকাণ্ডে আমরা সে সন্দেহ করি। আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একদম শেষ মুহূর্তে যে কাজগুলো বাকি ছিল অল্প অল্প করে সেগুলো গুছিয়ে একদম শেষ কাজগুলো শেষ করে দেওয়া হচ্ছে। এবং আগামীকাল যেহেতু এখানে লাখো মানুষের পদচারণায় পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে, সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজটি সবচেয়ে বেশি চোখে পড়ছে আমাদের। এবং আমরা লক্ষ্য করছি যে আজকে সকাল থেকেই বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মৃতিসৌধের চারপাশে যেখানে ময়লা জমেছিল সেই এলাকাগুলো পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধের সামনের অংশে রাস্তা মেরামতের কিছুটা কাজ করা হয়েছে, যেহেতু এখানে আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বরের প্রথম প্রহরেই রাষ্ট্রের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত হবেন। সেক্ষেত্রে সব দিকই একটু সুনিপুণভাবেই দেখা হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। পাশাপাশি সৌন্দর্য বর্ধনের দিকটাও নজর রাখা হচ্ছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকালের বিজয় দিবসকে কেন্দ্র করে এই এলাকার নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় পুলিশের টহল চৌকি যেমন বসানো হয়েছে, পাশাপাশি ওয়াচ টাওয়ার বসানো হয়েছেন। এবং গতকাল থেকেই কিন্তু এই নিরাপত্তার ব্যাপারটি সামনে এসেছে এবং এখানকার যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র স্মৃতিসৌধ এলাকার আশেপাশেই যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে তা কিন্তু নয়, স্মৃতিসৌধের বাইরে অর্থাৎ যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ, গাজীপুর, এই এলাকাগুলোতেও কিন্তু সার্বিকভাবে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ এবং 5 স্তরের নিরাপত্তা কঠোরভাবে সাজানো হয়েছে, যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই স্মৃতিসৌধে আসতে পারেন এবং পুষ্পস্তবক অর্পণ করে আবার নিজের ঘরে ফিরতে পারেন। সবকিছু মিলিয়ে এখনকার অবস্থা যদি বলি, এখন স্মৃতিসৌধের শেষ সময়কার প্রস্তুতি চলছে এবং নিরাপত্তার পাশাপাশি এই জায়গার যে সৌন্দর্য সেটা
বজায় রাখতে যারা এখানকার সংশ্লিষ্টরা আছেন এবং যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমি যদি বলি যে আগামীকাল সকালে বা অর্থাৎ আগামীকাল প্রথম প্রহরেই কিন্তু এখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন রাষ্ট্রপতি, উপদেষ্টারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন অর্থাৎ পুলিশ থেকে শুরু করে এপিবিএনের সদস্যরাও এখানে আছেন, পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিও আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এবং প্রত্যেকটি অংশই খুব সুচারুভাবে দেখা হচ্ছে যে আসলে কোথাও কোনো সমস্যা থেকে গেছে কিনা। কারণ এবারের বিজয় দিবস নিয়ে মানুষের মধ্যে বেশ উৎসাহ রয়েছে, মানুষ তাকিয়ে আছে আগামীকালের বিজয় দিবস কেমন হতে চলেছে এবং সবাই উৎসব মুখর পরিবেশে আগামীকালের বিজয় দিবস উদযাপন যাতে করতে পারে সেই প্রত্যাশাই করছেন। পাশাপাশি এখন পর্যন্ত যারা এখানে কাজ করছেন এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্বে কর্মরত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের বলছিলেন যে গত কয়েকদিনের যে তাদের পরিশ্রম সার্থক হবে যদি আগামীকাল সবাই এসে সর্বস্তরের মানুষ এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে পারে এবং জাতির যে বীর সন্তান রয়েছেন তাদেরকে স্মরণ করতে পারেন। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। বিজয় দিবস উদযাপন প্রস্তুতি খবর জানতে এতক্ষণ ছিলাম সাভারে। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিকারে গুলি চালিয়ে সিলেটের পুলিশও জনগণের কাঠগড়ায়। অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পার হলেও এখনও চাঙ্গা হয়নি মহানগর ও রেঞ্জ পুলিশের কার্যক্রম। সদস্যদের মনোবল বাড়াতে অভিযানে অংশ নিচ্ছেন খোদ কমিশনারও। নিরাপত্তার আস্থা ফেরাতে বাসিন্দাদের মতামত নিয়ে কাজ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পুলিশ আমাদের জনগণের ছিল না, হয়ে গিয়েছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের। এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। এখন পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার চিন্তা ভাবনা করছেন পুলিশ বিভাগ। সদস্যদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতনরা। ক্লিন ইমেজ নিয়ে একটা কমিউনিটি পুলিশিংটাকে আসলে গঠন করার প্রক্রিয়া চলমান আছে। অল্প দিনের মধ্যেই এটা একটা কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি, এটা একটা ফলপ্রসূ রূপ ধারণ করবে। সরকার পতনের পর বিলুপ্ত করা হয় কমিউনিটি পুলিশিং। সম্প্রতি সিলেটে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অংশগ্রহণমূলক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর প্রস্তুতির কথা। পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে, তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। চলমান সংকট কাটাতে ছাত্র জনতা আন্দোলনে জড়িতদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে এবছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, তো নিয়ন্ত্রণ করতে পারবে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। শীতও একটু বাড়ছে, বেচাকেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে। প্রতি বছর 2 বার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদা মোতাবেক কাপড় পাচ্ছে না, মালার কাপড় বাড়তি। দেশে প্রায় 5000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও 1 লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
আর্থিক অনুদানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পথ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা। খবর CNN-এর। $1.5 কোটি মাধ্যমে ট্রাম্পের সঙ্গে ABC নিউজের সমঝোতা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলায় প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি জরিমানা দেবে ABC নিউজ। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলা নিয়ে উভয় পক্ষ একটি সম্মতিতে পৌঁছেছে। নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকেই নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভা থেকে শুরু করে সব জায়গাতেই রয়েছে তার প্রিয় ব্যক্তিরা। তবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা সবাই যুক্তরাষ্ট্রের ধনকুবের। আর ট্রাম্পের নতুন প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এক প্রতিবেদনে দাবি করছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে আরো বলা হয়, মন্ত্রিসভায় জায়গা পাওয়াদের সবাই কোনো না কোনোভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা ট্রাম্পের সংগঠনগুলোতে অনুদান দিয়েছেন। তাদের মধ্যে শুরুতেই আছেন ইলন মাস্ক। তিনি দিয়েছেন $262.9 মিলিয়ন। $21.2 মিলিয়ন বিনিময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহান। এছাড়া $9.4 মিলিয়ন বিনিময়ে বাণিজ্য মন্ত্রী হয়েছেন হাওয়ার্ড লাটনিক। $3.3 মিলিয়ন দিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারেন স্টিফেন্স। আরও অনেকের নাম উঠে এসেছে প্রতিবেদনটিতে। বিশেষজ্ঞরা বলছেন, দাতারা সরাসরি অংশ নিয়ে নির্ধারণ করতে পারবেন বিভিন্ন বিষয়ের নীতি। এদিকে গত মার্চে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজের এক সাক্ষাৎকারে সাউথ ক্যারোলাইনার আইন প্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালে উপস্থাপক জর্জ স্টেফানোপলস 10-12-এরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দেন। এরপর ABC নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। সেই মামলার সমঝোতায় এবার ট্রাম্পের প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে ABC নিউজ। এছাড়া ট্রাম্পের আইনজীবীদের $10 লাখ ফি দেবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ABC নিউজ কর্তৃপক্ষ ও উপস্থাপক জর্জ স্টেফানোপলস ক্ষমা চাইবেন ট্রাম্পের কাছে। নাদিম মারজান, সময় সংবাদ। সবুজ চা বাগানের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে ফুটে থাকা লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে বিছানো এক লাল গালিচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার পর উপচে পড়া ভিড় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। রাশিদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সবুজ চা বাগানের মাঝে লাল ফুলের সমারোহ। বিলের পানিতে ফুটে আছে জাতীয় ফুল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে বিছানো এক লাল গালিচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপচে পড়া ভিড় হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। মূলত বাগানের টিলার উপত্যকার প্লাবনভূমিতেই এ শাপলা বিল। স্থানীয়দের পাশাপাশি বিলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন জেলার বাইরের দর্শনার্থীরাও। বিলের পানিতে কেউ নৌকায় ভাসছেন, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধারণ করছেন। তবে স্থানীয় অনেকে বিলের শাপলা ছিঁড়ে বিক্রি করছেন প্রকাশ্যে। ছবি তোলার জন্য আসছে এখানে সবাই। ভিউটা অনেক সুন্দর। ইউটিউবে দেখছি, দেখার পর থেকে ভালো লাগছে, ছবি উঠাইলাম, চা বাগান সব দেখলাম। পর্যটকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। যারা ভ্রমণ প্রিয় শিশু এবং এই প্রকৃতির প্রেমে চলে আসতেছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের যেন যাতায়াত এবং পর্যটন গাইড হিসেবে যা করার দরকার আমরা করতেছি। দেউন্দি চা বাগানের শাপলা বিলের আয়তন 25 একর। সময় সংবাদ, হবিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাজ শুরুর 1 যুগ পর চালু BRT লেনে বাস চলাচল। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন করলেন উপদেষ্টা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। দুপুরে বৈঠক, আলোচনা হবে দ্বিপাক্ষিক সহযোগিতার। যোগ দিতে পারেন বিজয় দিবসের অনুষ্ঠানে। আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনা খবর নাকচ করল PDB। চেয়ারম্যান বলছেন প্রস্তুতি চলছে। অভিযুক্ত কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে, দাবি ক্যাবের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।